আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। ঢাকার ৩১ হাসপাতালের তথ্য, আহত ৬,৭০৩ জন, নিহত ১১৩ জন কম বয়সী, শিক্ষার্থী ৪৫। ১২ দিনে ১৮ জেলায় গ্রেপ্তার কমপক্ষে ২৫৩ শিক্ষার্থী। পূজাচেরি নিজেকে স্বাধীন শিল্পী বললেন কেন? ফের ৫ দিনের রিমান্ডে রিজভী, পরোয়ার ও নূর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার ৩১ হাসপাতালের তথ্য, আহত ৬,৭০৩ জন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরেই রাজধানীতে সংঘর্ষ ও সংঘাতে আহত ৬,৭০৩ জনের কথা জানা গেছে। তারা ৩১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এসব রোগী ১৬ থেকে ২২ জুলাইয়ের মধ্যে হাসপাতালে এসেছেন। ইট পাটকেল ও লাঠি বা রডের আঘাতে আহত হয়ে কিছু মানুষ হাসপাতালে এসেছিলেন, তবে বেশি মানুষ হাসপাতালে এসেছেন ছড়রা গুলি, রাবার বুলেট বা বুলেট বিদ্ধ হয়ে। আবার কেউ কেউ এসেছেন কাঁদানে গ্যাসের কারণে অসুস্থ হয়ে। সাউন্ড গ্রেনেডও মানুষ আহত হয়েছেন। রাজধানীতে সংঘর্ষ সংঘাত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় সীমাবদ্ধ ছিল না। বেশি সংঘর্ষ হয়েছে উত্তরা, বাড্ডা, রামপুরা, মিরপুর, যাত্রাবাড়ি, শনির আখড়া, মোহাম্মদপুর, বছিলা ও ধানমন্ডি এলাকায়। আহত ব্যক্তিরা এসব এলাকার কাছের হাসপাতালে প্রথমে চিকিৎসা নিয়েছেন বলে ধারণা করা যায়। ২২টি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ২,৫৯৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আহত মানুষ এসেছিলেন রামপুরার ফরাজি হাসপাতালে। প্রতিনিধিরা ২৩ থেকে ২৭ জুলাই রাজধানীর মোট ৩৮টি সরকারি ও বেসরকারি হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে সরকারি হাসপাতাল ৯টি, বাকি ২৯টি বেসরকারি হাসপাতাল। তবে ৭টি বেসরকারি হাসপাতাল কোনো তথ্য দেয়নি। যদিও মোট কত মানুষ আহত হয়েছেন তার সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি। নিহত ১১৩ জন কম বয়সী, শিক্ষার্থী ৪৫। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী বিক্ষোভ সংঘর্ষে বেশি মৃত্যু হয়েছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের। নিহত ব্যক্তিদের ৭৫% শিশু, কিশোর ও তরুণ। হাসপাতাল স্বজন ও মরদেহ নিয়ে আসা ব্যক্তিদের সূত্রে সংঘর্ষ সংঘাতে এখন পর্যন্ত ২১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বয়স, পেশা ও আঘাতের ধরন এবং কোন এলাকায় আহত বা নিহত হয়েছেন তার বিস্তারিত তথ্য পাওয়া গেছে ১৫০ জনের। এর মধ্যে ১১৩ জন শিশু, কিশোর ও তরুণ। বিশ্লেষণে দেখা গেছে নিহতদের বেশিরভাগের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত চিহ্ন ছিল। ছড়রা গুলি বা প্যালেট, রাবার বুলেটের ক্ষত চিহ্ন এবং অন্যান্য আঘাত কম। মৃত্যুর কারণ ও গুলির ধরন নিশ্চিত করতে ময়নাতদন্ত দরকার। অনেক ক্ষেত্রে ময়নাতদন্ত হয়ে গেছে, তবে প্রতিবেদন তৈরি হয়নি। অনেক ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনেরা নিয়ে গেছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ শুরু হয় গত ১৫ জুলাই। ওই দিন কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১৬, ১৮, ১৯, ২০ ও ২১ জুলাই মৃত্যুর ঘটনা ঘটে, তবে ১৭ জুলাই কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনেকের মৃত্যু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, সম্প্রতি সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর সংবাদ তাদের হিসাবে রয়েছে। তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। এরপর যদি মৃত্যুর প্রকৃত তথ্য পাওয়া যায় তাহলে সংখ্যাটি বাড়তে পারে। তিনি বলেন, নিহতদের মধ্যে যারা ছাত্র, তাদের মধ্যে ছাত্রলীগের ছেলেও রয়েছেন। বিভিন্ন শ্রেণীর, পেশার, বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষও রয়েছেন। এসব বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। ১২ দিনে ১৮ জেলায় গ্রেপ্তার কমপক্ষে ২৫৩ শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে। গতকাল রোববার পর্যন্ত ১২ দিনে ঢাকাসহ ১৮টি জেলার কমপক্ষে ২৫৩ শিক্ষার্থীকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীও আছে। সংশ্লিষ্ট মহানগর, জেলা ও থানার পুলিশ, কারা কর্তৃপক্ষ ও গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে। তবে পুলিশের দাবি, সহিংসতার ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের কেবল গ্রেপ্তার করা হচ্ছে। সহিংস বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই হিসাব গতকাল বিকেল পর্যন্ত। এর বাইরে চট্টগ্রামে ১২৬ জন, কুষ্টিয়ায় ২০, সিলেটে ১৬, বগুড়ায় ৮, মাদারীপুরে ১৫, রাজশাহীতে ১০, মাগুরায় ৬, সাতক্ষীরায় ৫, মৌলভীবাজারে ২, জামালপুরে ৪, ঢাকা জেলায় ৬, নওগাঁয় ৪, জয়পুরহাটে ৪, নীলফামারীতে ৩, সুনামগঞ্জে ২, চুয়াডাঙ্গায় ১, নারায়ণগঞ্জে ২ শিক্ষার্থীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ঘিরে কমপক্ষে ১৬টি মামলায় শিক্ষার্থীদের আসামি করা হয়েছে।
এর মধ্যে সুনির্দিষ্টভাবে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের 20 শিক্ষার্থীর নাম উল্লেখ করে একটি মামলা করেছে পুলিশ। আরেকটি মামলায় আসামিদের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 15 শিক্ষার্থীর নাম এবং তারা কে কোন বিভাগে পড়েন সেটি উল্লেখ করা হয়েছে। পূজা চেরি নিজেকে স্বাধীন শিল্পী বললেন কেন? জাজ মাল্টিমিডিয়া দিয়ে চিত্রনায়িকা পূজা চেরির অভিষেক হলেও একটা সময় প্রতিষ্ঠানটির বাইরের ছবিতেও অভিনয় শুরু করেন তিনি। শাকিব খানের বিপরীতে গলুই ছবিতে অভিনয়ের পর সেই প্রতিষ্ঠানের সঙ্গে পূজার চাপা দ্বন্দ্বের খবর প্রকাশ্যে আসে। তখন এও জানা যায় জাজ ছাড়া পূজা অন্য কোনো প্রতিষ্ঠানের ছবিতে অভিনয় করতে পারবেন না। চুক্তি বিষয়ক জটিলতা আছে। গত 2 বছর ধরে এ নিয়ে চলে আলোচনাও। বিষয়টিতে দ্বিধায় পড়ে পূজাকে নিয়ে কাজ করতে চাওয়া অন্য পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। গত রোববার দুপুরে পূজা গণমাধ্যমকে বলেন, আমি একজন স্বাধীন শিল্পী, সবাই আমাকে নিয়ে কাজ করতে পারবেন, কারোর সঙ্গে কাজ করা নিয়ে বাধ্যবাধকতা নেই। গল্প আর চরিত্র পছন্দ হলে যে কোনো প্রতিষ্ঠানই আমার প্রতিষ্ঠান, যে কোনো পরিচালকই আমার পরিচালক। চিত্রনায়ক পূজা চেরির শুরুটা হয়েছিল শিশুশিল্পী হিসাবে। বিজ্ঞাপন চিত্রের পাশাপাশি একাধিক চলচ্চিত্র শিশুশিল্পী হিসেবে পর্দায় হাজির হয়েছেন। একসময় নূরজাহান ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নায়িকা পূজা চেরিকে সবার কাছে পরিচিত করে। এরপর থেকে একে একে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। নায়িকা পূজা চেরির দ্বিতীয় ছবি পোরামন 2 তাকে নিয়ে আসে আলোচনায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এই ছবিটিও ছিল একই প্রযোজনার প্রতিষ্ঠানের। কথায় কথায় গতকাল দুপুরে পূজা চেরি বলেন, এটি অস্বীকার করার উপায় নেই, জাজ মাল্টিমিডিয়া দিয়েই আমার বড় পর্দায় যাত্রা শুরু হয়। তবে এটাও ঠিক, তারা ছাড়াও সবার সঙ্গে কাজ করায় কোনো বাধা নেই। জাজের যদি মনে হয় আমাকে তাদের ছবিতে লাগবে তাহলে লাগবে, আবার আমারও যদি জাজ মাল্টিমিডিয়ার ছবির ভাবনা পছন্দ হয় আমিও শিল্পী হিসেবে তাদের সঙ্গে কাজ করব। বিষয়টা মোটেও এমন নয়, তাছাড়া আমি কারো সঙ্গেই কাজ করতে পারবো না। ফের 5 দিনের রিমান্ডে রিজভী, পরওয়ার ও নূর। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের মধ্যে গ্রেপ্তার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ 8 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেট্রো রেলে আগুনের ঘটনায় পল্লবী থানায় দায়ের করা মামলায় গত রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া অন্যরা হলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, MA সালাম, কাজী সাইদুল আলম বাবুল ও মাহমুদুল সালেহীন। এর আগে তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। আসামি পক্ষে বেশ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত 19 জুলাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাফরুল থানাধীন কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে 5 থেকে 6 হাজার লোক কোটা সংস্কার আন্দোলন করেন। তারা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা, লোহার রড, হকি স্টিক, দেশীয় অস্ত্র যেমন রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি ইত্যাদি নিয়ে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও নাশকতার করার লক্ষ্যে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে প্রবেশ বা বহির্গমন গেট ভেঙে ভেতরে যায়। পরে কেপিআইভুক্ত সরকারি স্থাপনা কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের কনকোর্স ব্যাপক ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যায়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।